মাত্র ৩ সেকেন্ডের কিলিং মিশন, কিন্তু এর চিত্রনাট্য লেখা হচ্ছিল দীর্ঘ ৬ মাস ধরে। তাও আবার বাংলাদেশের মাটিতে নয়, বরং সুদূর সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে বসে। চোখের পলকে ঘটে যাওয়া হাদির হত্যাকাণ্ড কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে ঘাপটি মেরে আছে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? প্রশাসনের কাছে এই মামলাটি এখন রীতিমতো গলার কাঁটা হয়ে বিঁধে আছে। তদন্তের গভীরে নামতেই বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য, যা শুনে সাধারণ মানুষের পিলে চমকে যেতে বাধ্য। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি পাড়া মহল্লার কোনো সাধারণ কোন্দল, কিন্তু আসলে এটি ছিল ৭ সমুদ্র পাড়ে বসে কলকাঠি নাড়ার এক বিশাল দাবার চাল। এই পুরো অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল ১০০০ মাইল দূরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া সীমান্তে বসে। মাস্টারমাইন্ডরা জানত দেশের মাটিতে বসে এমন হাই প্রোফাইল তার ছক কষলে তা মুহূর্তেই খাস হয়ে যেতে পারে। তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্তানা। এই কিলিং মিশনের প্রধান চরিত্র শুটার ফয়সাল করিম মাসুদ। সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইটি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসাবে। অথচ এই ভদ্রলোকী মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খনি। গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিমানবন্দর থেকে ফয়সাল যখন সিঙ্গাপুরের বিমানে ওঠে, তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সে আসলে মৃত্যুর পরোয়ানা আনতে যাচ্ছে। ৫ দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করেনি, বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে। সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায়। সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়েছিল ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বোয়াল। তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান। সেই অন্ধকার মিটিংয়েই ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি, আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত রুটম্যাপ। প্রবাসী সেই নেতাদের কাছে হাদি ছিল এক বড় আতঙ্কের নাম, তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ফয়সালের সেই বিদেশ সফরই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের ভিত্তিপ্রস্তর। রিমোট কন্ট্রোলে যেভাবে খেলনা চালানো হয়, ঠিক সেভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের এই খুনের দৃশ্যপট। সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভিনকে এমন কিছু কথা বলেছিল যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শীঘ্রই এমন এক পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। নিজের বিপদের কথা আঁচ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা। ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ দেয় যেখানে জমা ছিল প্রায় ৩০ লাখ টাকা। সে পরিষ্কার ভাষায় বলে গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়েই যেন সংসার চলে। তদন্তকারীদের মতে এই ৩০ লাখ টাকা ছিল হাদিকে তার সুপারি মানি বা অগ্রিম পারিশ্রমিক। পুরো কাজের জন্য আসলে কত কোটি টাকার ডিল হয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা। টাকার লোভে ফয়সালের স্ত্রী তখন চুপ থাকলেও এখন সেই টাকাই হয়ে দাঁড়িয়েছে এই মামলার অন্যতম বড় প্রমাণ। খুনি জানত সে আগুনের গোলা নিয়ে খেলছে, তাই পরিবারকে সুরক্ষিত রাখতে সে এই অবৈধ টাকার ব্যবস্থা করে গিয়েছিল। কাণ্ডের ঠিক আগের রাতে অর্থাৎ ১২ ডিসেম্বর সাভারের এক নির্জন রিসর্টে বসেছিল এই নাটকের শেষ মহড়া। সেখানে ফয়সালের সঙ্গী ছিল তার প্রেমিকা মারিয়া আর সহযোগী বাইকার আলমগীর। রিসর্টের বদ্ধ ঘরে বসেই তারা ঝালিয়ে নিচ্ছিল পরদিনের অপারেশন প্ল্যান। এক পর্যায়ে ফয়সাল তার প্রেমিকাকে অত্যন্ত দম্ভের সাথে বলেছিল যে কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। প্রেমিকার জবানবন্দিতে উঠে এসেছে ফয়সালের সেই রাতের হিংস্র রূপ, যে তখন ছিল এক জলজন্ত শয়তান যে ঠান্ডা মাথায় মানুষ মারার প্রস্তুতি নিচ্ছিল। তার সেই হাড় হিম করা ভবিষ্যৎবাণী যে কতটা সত্য ছিল তা পরদিন শাহবাগের রক্তমাখা রাজপথ প্রমাণ করেছে। কোনো আবেগ বা অনুশোচনা নয়, বরং নিখুঁত নিশানায় হাদিকে শেষ করে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল কাণ্ড ঘটিয়ে ফয়সাল ও তার সঙ্গীরা যেভাবে দেশ থেকে পালিয়েছে তা সিনেমার কাহিনীকেও হার মানাবে। প্রশাসন যখন হাদিকে বাঁচাতে হাসপাতালে ছুটছে আর উত্তেজিত জনতা রাজপথে স্লোগান দিচ্ছে, ঠিক সেই সময়ে পাড়ি দিচ্ছিল সীমান্তের কাঁটাতার। এক কথায় একে বলা যেতে পারে মাস্টারমাইন্ডের সাজানো রেড কার্পেট। এরপরেই তদন্তে উঠে এসেছে যুবলীগ নেতা বাপ্পির নাম, যার ইশারায় সীমান্তের সব দরজা খুলে গিয়েছিল। স্থানীয় দালাল ফিলিপ আর আমিনুলের সিন্ডিকেট টাকার বিনিময়ে এই খুনিদের জামাই আদরে ভারতে পার করে দেয়। পুলিশ ও বিজিবিকে বোকা বানিয়ে তারা যেভাবে ভিআইপি প্রোটেকশনে দেশ ছেড়েছে তা প্রশাসনের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই বর্ডার সিন্ডিকেট এখনও পুলিশের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে।
এদের পালানোর রাস্তা আগে থেকেই এত নিখুঁতভাবে পরিষ্কার করা ছিল যে তাদের ধরতে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। এবার কোটি টাকার প্রশ্ন হল, শুটার ফয়সাল আসলে কোথায়? সে কি ভারতের কোনো গোপন আস্তানায় আয়েশ করছে, নাকি তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এই মামলার সবচেয়ে বড় রহস্য এখন এটাই, কারণ ফয়সাল বেঁচে থাকলে একদিন না একদিন সে মুখ খুলবেই, আর তখনই বেরিয়ে আসবে আসল গডফাদারদের নাম। রাঘব বোয়ালরা খুব ভালো করেই জানে যে ফয়সাল পুলিশের হাতে ধরা পড়লে তাদের মুখোশ খসে পড়বে, তাই নিজেদের পিঠ বাঁচাতে মাস্টার মাইন্ডরা হয়তো ফয়সালকে গুম করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অপরাধ জগতের পুরনো নিয়ম হল কাজ শেষ হলে ভাড়াটে খুনিকে মাইনাস করে দেওয়া। ফয়সাল এখন নিখোঁজ থাকা মানেই হল তদন্তের মাঝপথে এক বিশাল দেওয়াল তুলে দেওয়া। সে যদি বেঁচে না থাকে তবে এই মামলার জাট খোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে, আর যদি সে বেঁচে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনাই এখন তদন্তকারীদের প্রধান চ্যালেঞ্জ। হাদিকে হত্যা করে তারা ভেবেছিল তার নাম মুছে ফেলবে এবং আন্দোলনের আগুন নিভিয়ে দেবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। হাদির রক্ত যেন আন্দোলনের রং মশাল হয়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক পাশেই তাকে সমাহিত করা হয়েছে। এটি হাদির জন্য এক বিরল রাষ্ট্রীয় সম্মান। বিদ্রোহী কবির পাশে শুয়ে আছেন আরেক বিদ্রোহী, যিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। শাহবাগের মোড়কে এখন ঘোষণা করা হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে। কোটি তরুণের হৃদয়ে হাদি এখন এক অবিসংবাদিত বিপ্লবের প্রতীক। মাস্টারমাইন্ডরা হয়তো হাদির মাথাটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তার আদর্শকে স্পর্শ করতে পারেনি, বরং তার মৃত্যু হাজারো তরুণের মনে নতুন করে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। সিঙ্গাপুরের সেই গোপন মিটিং থেকে শুরু করে হালুয়াঘাটের বর্ডার পার হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ছিল এক নিখুঁত আর ঠান্ডা মাথার পরিকল্পনা। কোটি কোটি টাকার ডিল এবং যুবলীগ নেতার বর্ডার সিন্ডিকেট, সবকিছু মিলিয়ে এটা পরিষ্কার যে হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত আছে অনেক বড় কোনো অশুভ শক্তি। যে মাস্টারমাইন্ড এই পুরো ছক এঁকেছে সে এখনও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। হতে পারে সে আপনার আমার কল্পনারও বাইরের কোনো ক্ষমতাধর ব্যক্তি। এই মূল খলনায়কের ঠিকানা পাওয়া যেতে পারে শুধুমাত্র শুটার ফয়সালের মাধ্যমে। কিন্তু ফয়সাল যদি বেঁচে না থাকে তবে সেই নাম হয়তো চিরকাল অন্ধকারের অতলে হারিয়ে যাবে। তদন্তকারী কর্মকর্তারা এখন হন্যে হয়ে ফয়সালের খোঁজ করছেন। প্রযুক্তির সাহায্য নিয়ে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে তারা ফয়সালের অবস্থান শনাক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এবার দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাট খুলতে পারে। শুটার ফয়সালকে জীবিত ধরে আনাটাই এখন প্রধান লক্ষ্য। যদি তাকে পাওয়া যায় তবেই বেরিয়ে আসবে সেই সব পলাতক নেতাদের নাম যারা বিদেশে বসে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। হাদি হত্যার বিচার শুধু একটি পরিবারের কান্না নয়, বরং এটি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। মাস্টারমাইন্ডরা যতই শক্তিশালী হোক না কেন, হাদির রক্ত তাদের সিংহাসন নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তদন্ত চলছে এবং প্রতিদিন নতুন নতুন চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই দিনের যখন আসল খুনিদের মুখোশ সবার সামনে উন্মোচিত হবে। তবে একটা কথা নিশ্চিত যে এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। শুটার হয়তো সীমানা পেরিয়েছে, কিন্তু মাস্টারমাইন্ডরা কি পার পাবে, নাকি হাদির রক্ত তাদের পতনের কারণ হবে তা সময়ই বলে দেবে। কিন্তু ততদিন পর্যন্ত এই কেস প্রশাসনের জন্য এক জ্বলন্ত অগ্নি পরীক্ষা হয়েই থাকবে। দেশের মানুষ চায় ন্যায় বিচার, এবং তারা দেখতে চায় এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনের আসল কারিগর কারা। যতদিন না ফয়সাল ধরা পড়ছে বা মাস্টারমাইন্ডদের নাম প্রকাশ পাচ্ছে, ততদিন পর্যন্ত রাজপথের এই গর্জন থামবে না। হাদির কবরের মাটি সাক্ষী হয়ে থাকবে এই অন্যায়ের, এবং একদিন না একদিন সত্য সূর্যের আলোর মতো ফুটে উঠবেই।